আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন খবর নিয়ে, নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসছি। চলুন জায়গায় পৌঁছে তারপর সব বৃত্তান্ত আপনাদের জানাচ্ছি। আমরা নৈহাটির ওপর দিয়ে হালি শহরের দিকে যাচ্ছি। চলুন কোথায় যাচ্ছি সেটা আর একটু পরে জানতে পারবেন। আমরা পৌঁছে গেছি রামপ্রসাদের ভিটে। রামপ্রসাদ সম্পর্কে সকলেই জানেন, কারোর অজানা কিছু নয়। তবুও তার অনেক কথা আমাদের জানা নেই। তাই আমরা আসুন জেনে নিই তাপস মিত্র মহাশয়ের কাছ থেকে এই রামপ্রসাদ সম্পর্কে এবং রামপ্রসাদ ভিটে সম্পর্কে। চলুন। আপনার নাম কি? তাপস মিত্র। এই তাপস মিত্র মহাশয়ের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি, যাতে আপনাদের সুবিধে হয় ভবিষ্যতে এখানে এলে কিভাবে কি করবেন, তাতে আপনাদের সাহায্য হবে। বলুন তো একটু, কিভাবে এলে মানুষ ধরুন দূর থেকে আসছে, হালিশহর স্টেশনে নামলো, হ্যাঁ, নেমে অটো কিংবা টোটো বললে পরে রামপ্রসাদ মন্দির কিংবা আচ্ছা। রামপ্রসাদের ভিটে বললেই এখানে নামিয়ে দেবে মন্দিরে, ঠিক আছে? আচ্ছা আর এইটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি। আচ্ছা। এটা মন্দির নয়, মন্দির থাকলে চূড়ো থাকতো, মানুষের যেরকম বাড়ি সেরকম আছে। রামপ্রসাদের জন্ম হচ্ছে 1720-তে, আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল 1781-তে, মানে 61 বছর উনি ছিলেন। যে পঞ্চবটী দেখছেন, এটা ওনার সাধন পীঠ। এইখানে বসেই মায়ের সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এখানে পঞ্চমুণ্ডাসন আছে। এই বটগাছের বয়স হচ্ছে 450 বছর। এই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে পদ্মফুল ফুটেছিল। রামপ্রসাদ সেনের 2 মেয়ে ছিল, 1 ছেলে ছিল। 2 মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী আর জগদীশ্বরী। ছেলের নাম রামদুলাল, বাবার নাম রামরাম সেন, মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী। আর ওনার স্ত্রীর নাম, রামপ্রসাদের স্ত্রীর নাম হচ্ছে সর্বাণী, ঠিক আছে? রামপ্রসাদ যখন এই পঞ্চবটিতে বেড়াবার দিল, তখন মেয়ে ছোট ঘরে খেলা করছিল। তা মেয়েকে বলছে, মা আমি একা একা পারছি না, তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে। তখন মেয়ে তো ছোট, অত বুদ্ধি হয়নি, ও খেলা করে যাচ্ছে। তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিল। ওই জন্যে উনি তো মাকে মাতৃরূপে দর্শন, কন্যা রূপে দর্শন পেয়েছিলেন। রামপ্রসাদ সেন যখন রামপ্রসাদ ঘাটে বসে গান করছে, তখন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা ওর দাদু আলীবর্দী খাঁ নৌকো নিয়ে যাচ্ছে গঙ্গা দিয়ে। এবার গান শুনে রামপ্রসাদ ঘাটে নৌকো ভিড়িয়েছে। বলছে, রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি, আমার সঙ্গে যাবি? তখন রামপ্রসাদ বলছে, চল যাবো। এবার নৌকোয় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে, রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বলছে, মাগো এইখানে বসে শোনানোর মতন সময় আমার নেই, আমার গান তোমার যদি শুনতে ইচ্ছা করে তুমি ঘুরে শোনো। তখন মায়ের মুখ ছিল দক্ষিণে, ওই গান শোনার জন্যে ঘুরে হয়ে গেছে পশ্চিমে। ওটাকে বলে মূলাজোরের কালীবাড়ি, কারণ ওখানে বামাখ্যাপা প্রথম পৌষ মাসে মূলো দিয়ে পুজো দিয়েছিল। তারপরে সব মন্দিরে মূলো দিয়ে পুজো হয়, ওই জন্য ওটাকে মূলাজোরের কালীবাড়ি বলে। রামপ্রসাদ সেন দুর্গাচরণ মিত্রের জমিদারি সেরেস্তায় হিসেব লেখার কাজ করত। তা ওকে হিসেব লিখতে দিয়েছে, ও লিখছে, দেমা আমায় তবিলদারি, আমি খারাম নই শঙ্করী। তখন মুনিপ বলছে, জমিদার মশাই আপনি এই পাগল ছাগল ধরে নিয়ে আসেন, ওকে হিসেব করতে দেওয়া হয়েছে, গান লিখে বসে আছে। তখন জমিদার মুনিপকে বলছে, মুনিপ তোমার কাজ তুমি করো, ওর কাজ ওকে করতে দাও। তখন বললো, রামপ্রসাদ তুমি তোমার নিজের গৃহ হালি শহরে চলে যাও, ওইখানে বসেই তুমি তোমার কাজ সমাধান করো। তোমার যে মাসিক বেতন 30 টাকা, তুমি এই হালি শহরে বসেই পাবে, কষ্ট করে কলকাতা অবধি তোমাকে আসতে হবে না। এছাড়াও রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগর জমিদার, উনি রামপ্রসাদ সেনকে এই হালি শহরে 31 একর জমি দিয়েছিল। পূর্ব বাংলার লোকেরা সব দখল করে এখন এইটুকুনি আছে। আর রামপ্রসাদের মূল বাণী হচ্ছে, জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, আর লুকিয়ে মাকে করিস পূজা জানবে না কো জগৎ জানে। আর এটার নাম প্রথম নাম হালি শহর ছিল না, প্রথম নাম ছিল কুমারহাট, তারপরে হয়েছে কুমারহট্ট, তারপরে হয়েছে হাবিলি শহর, তারপরে হয়েছে হালি শহর। এই কুমারহাট মানে এখানে কুমড়ো পারাপার হতো, হাটে যেত, ওই জন্যে বলতো হালি শহরে কুমড়ো বিখ্যাত। হালি শহরে কোনোদিন কুমড়ো হয়নি। তারপরে হচ্ছে কুমারহট্ট, এখানে কুমোরদের বসবাস ছিল। এখনও মাটি খুললে মাটির হাঁড়ি কলসি সব পাওয়া যায়।
তারপরে হয়েছে হাবিলি শহর, এখানে বড় বড় অট্টালিকা ছিল যেখান দিয়ে উট হাতি সব বেরোতো, ওই জন্য হাবিলি শহর। তারপরে অপভ্রংশ হয়েছে হালি শহর, হালি যেহেতু শহর হয়েছে ওই জন্য হালি শহর। আর রামপ্রসাদের জন্ম হচ্ছে হুগলির গরলগাছা গ্রাম আছে, গরলগাছা গ্রামে ওনার জন্ম, আর ওর গুরুর নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ। ঠিক আছে, আপনি এখানেই থাকেন নাকি? আমি কাছাকাছি? এখানেই থাকি। আমি আর এইখানে আপনার কখন এই ভোগ হয়, কখন কি হয়? ভোগ হয় হচ্ছে সকাল 9টা থেকে 10টা অবধি কুপন দেয়, আচ্ছা আর 1টার সময় ভোগটা দেওয়া হয়, বিতরণ করা হয়। ঠিক আচ্ছা। আছে। এইখানে মানে সাধনা করতেন। এইটি হচ্ছে পঞ্চবটি আর কি। হ্যাঁ, এখানে শিবের মূর্তি দূর থেকে কোনোভাবে দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে কমিউনিটি টয়লেট। এই মন্দিরের একবারে মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই রয়েছে, সঙ্গেই রয়েছে। আমি এখানকার অধিকর্তার সঙ্গে কথা বলে নিচ্ছি এখানে কি আছে। আচ্ছা, এখানে কি হয়? এইখানটায় ঘর ভাড়া দেওয়া হয় দিনের বেলায়, রাত্রে দেওয়া হয় না। স্নান করার জায়গা, বাথরুম সব আছে। আচ্ছা, কত করে এমনি? পার হেড 20 টাকা করে দিনের বেলায়। মানে সকাল থেকে রাত পর্যন্ত এখানে থাকা যাবে, তাই তো? সন্ধে অবধি। আচ্ছা, সন্ধ্যে অবধি, রাত্রে থাকা যায় না। 7:30টায় বন্ধ হয়ে যায় পুরো। আমি ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এই স্নানের জায়গা, আর থাকা এই মহিলাদের হচ্ছে ওই ওপরে আছে। এখানে সিসিটিভিও আছে, সুতরাং এই ওপরে থাকার জায়গা আছে। এই হচ্ছে কমিউনিটি। এটা হালিশহর পৌরসভার এটা করে রেখেছি, খুব ভালো। যারা দূর থেকে আসবেন এখানে, তারা এখানে এসে সকাল থেকে বিকেল পর্যন্ত থাকতে পারেন, সুতরাং অসুবিধা কিছু নেই। এই হচ্ছে ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, এমনি চাটাই বিছানো আছে। একসঙ্গে অনেকে এলেন, এখানে এসে আপনারা কিছুক্ষণ বিশ্রাম করলেন, স্নান করলেন, পুজো দিলেন, তারপর গঙ্গার ধার আছে কাছেই, ঘুরে তারপর বাড়ি চলে গেলেন। ছবি তোলা নিষিদ্ধ, তার জন্য ছবিটা তুলতে পারছি না। যাই হোক, এইটুকুই তুললাম যতটুকু পারি আর কি। আর এইটাই ওনার সাধনপীঠ, পঞ্চবটী পঞ্চমুণ্ডা আসন। 5 রকম গাছ আছে, বট, অশ্বত্থ, বেল, নিম, গাব। যেই গাব গাছটাই রামপ্রসাদ পদ্ম ফুল ফুটিয়েছিলেন, সেই গাব গাছটা নেই। 5 রকম মাথা আছে, চণ্ডালে মাথা, শেয়ালে মাথা, কুকুরে মাথা, কালো বিড়ালে মাথা, সাপের মাথা। আর ওই মাথাগুলো কোথায়? ওসব পুঁতেই উনি সাধনা করতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পঞ্চমুণ্ডা। আচ্ছা, রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগমবাগীশ। রামপ্রসাদের বাবার নাম রাম সেন। রামপ্রসাদের মার নাম সিদ্ধেশ্বরী দেবী। রামপ্রসাদের স্ত্রীর নাম সর্বাণী সেন। 2 মেয়ে ছিল, পরমেশ্বরী, জগদীশ্বরী। একটা ছেলে ছিল, রামদুলাল সেন। রামপ্রসাদের জন্ম 1720-তে। উনি নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন, সেই মাকে মাথায় নিয়ে গঙ্গায় বিলীন হয়ে যান 1781-তে। 61 বছর বেঁচেছিলেন। আর এই মূর্তিটা আছে, এটা আসামে তেজপুর জমিদারকে মা স্বপ্ন দিয়েছিলেন, কুমারহট্ট গ্রামে আমার আসন খালি আছে, তুই মূর্তি করে দিয়ে আয়। উনি সেই আসাম থেকে কস্তি পাথরের মূর্তি গড়ে নিয়ে 66 বছর আগে এই জায়গাটাই প্রতিষ্ঠিত করেন। এটা রামপ্রসাদের ছোট মেয়ের নামে আছে, জগদীশ্বরী মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। আর এমনি রামপ্রসাদের মূর্তি ওই ঘরটায় আছে। মূর্তিটা ওই ঘরটায়? ওই জানলার খোলা আছে। আচ্ছা আচ্ছা, বলতে গেলে অনেক। হ্যাঁ সে অনেক, এইটাই যথেষ্ট।
যারা কোনো কিছু আকাঙ্ক্ষা করে আসেন এবং মানসিক করেন, তারা এখানে নিজেরা বেঁধে যান, আবার মানসিক পূর্ণ হলে তিনি করতেন। এই যে রামপ্রসাদের বাড়ি, এটা এই হচ্ছে রামপ্রসাদের বাড়ি। এই জানলা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে রামপ্রসাদের ঘর। এই রামপ্রসাদের মূর্তি আছে। এখান থেকেই আমরা পূজার সামগ্রী কিনে তারপর মায়ের পুজো দিয়েছি। তারপর দেখা হয়ে গেছে, এবার আমরা চা খেয়ে রওনা দেবো পরবর্তী গন্তব্যে। পুজো দেওয়ার রসদ সব এখানেই রয়েছে। এখানে আরও অনেক দোকান আছে। এই আমাদের চা হয়ে গেছে, এখান থেকে চাটা খেয়ে আমরা যাব গঙ্গার দিকে। এই হচ্ছে মা কালী স্টোর্স। পুজো দিয়ে আপনারা এই কচুরি খেতে পারবেন। এখানে কার পার্কিং করতে পারেন, এই ঠিক দোকানগুলোর পিছনেই। কলকাতার সন্নিকটে এই একটা ধর্মস্থান, ঐতিহাসিক এবং ইতিহাস বিজড়িত মানে গল্প, যেখানে এটা গল্প নয়, এর ঘটনাটা আপনারা সবাই জানেন। রামপ্রসাদ সেন সেই তার ঐতিহাসিক বিজড়িত স্থানে আজকে আমরা ঘুরে গেলাম এবং আপনাদের জানালাম। চলুন এর কাছাকাছি আর কি আছে আপনাদের খোঁজ দিচ্ছি। আমরা এবার এলাম আসাম বঙ্গীয় সারস্বত মঠে, অর্থাৎ এখানে স্বামী নিগমানন্দ পরমহংসের আশ্রম। এই ঘরে জুতো খুলে এখানে রেখে তারপর আপনাকে মন্দির দর্শন করতে হবে। এটা সম্পূর্ণ বিনামূল্যে ওরা এই জুতো রাখেন আর কি। ঠিক আছে। নদিয়া জেলার তখনকার সাব ডিভিশন কুতুবপুর নামক ছোট গ্রামে, বর্তমান বাংলাদেশের মেহেরপুর জেলায় এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শ্রী শ্রী ঠাকুর নামেও পরিচিত। চৈতন্য মহাপ্রভুও ওই একই জেলায় জন্মগ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর আর কি তিনি পরমহংস শ্রীমদ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব নামে পরিচিত হন। নিগমানন্দ ছিলেন ভারতের একজন সদ্গুরু ও সাধু। তিনি ছিলেন পূর্ব ভারতে সুপরিচিত একজন হিন্দু যোগী ও আধ্যাত্মিক নেতা। তিনি শাক্ত সম্প্রদায়ভুক্ত।
একজন ভারতীয় হিন্দু গুরু ও হিন্দু দার্শনিকও, এবং তন্ত্র ও যোগের একজন উৎকৃষ্ট আধ্যাত্মিক গুরু হিসেবে তাকে দেখা হতো। নিগমানন্দের অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি 4টি ভিন্ন সাধনায় যথা তন্ত্র, জ্ঞান, যোগ এবং প্রেমে সিদ্ধি লাভ করেন। এই সকল অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তিনি বাংলা ভাষায় 5টি গ্রন্থ রচনা করেন: ব্রহ্মচর্য সাধনা, যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু এবং প্রেমিক গুরু। স্বামী নিগমানন্দ নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। আসামের কোকিলামুখে 1912 সালের 5ই বৈশাখ অক্ষয় তৃতীয়া তিথিতে স্বামী নিগমানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে সারস্বত মঠ বা আসাম বঙ্গীয় সারস্বত মঠ নামে পরিচিত। শান্তি আশ্রমের মূল উদ্দেশ্য স্বামী নিগমানন্দের 3টি লক্ষ্যকে বাস্তবায়ন করা: সনাতন ধর্ম প্রচার, প্রকৃত শিক্ষার বিস্তার এবং ঈশ্বরের অবতার হিসেবে সর্বজনের। আমরা রামপ্রসাদের ভিটে থেকে এখানে এলাম। এটা হালি শহরে, একেবারে বাস রাস্তার ওপরে 85 বাস চলে। খুব সুন্দর মন্দিরটা, একবারে গঙ্গার ধারে মন্দিরটা। এখানে একটা গণেশ মূর্তিও আছে। এখানে অনেকে দীক্ষা নিতেও আসেন। দেখুন কি সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। আপনি একা এসে কিছুক্ষণ বসে রইলেন, আপনার মনটা ভালো হয়ে যাবে এই প্রাকৃতিক স্বচ্ছতায় এবং পরিচ্ছন্নতায়। খুব ভালো লাগলো মন্দিরটা। আমি বিশেষ ধার্মিক নই, কিন্তু এই যে পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ আমাকে অবশ্যই মুগ্ধ করলো। আপনারা আসতে পারেন ওই হালি শহরে নেমে রামপ্রসাদের ভিটে দেখে এইখানে আপনারা চলে আসতে পারেন, অনতি দূরেই। পুরো আশ্রমটা আপনাদের দেখাচ্ছি। আর এর যাবতীয় তথ্য, অর্থাৎ কিভাবে আসবেন, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। 16 তারিখ সকালবেলা দুই বন্ধু হঠাৎ ঠিক করলাম যে আমরা একটু হালিশহর রামপ্রসাদের ভিটেতে যাব। যথারীতি প্রোগ্রাম ছাড়াই আমরা দুজনে বেরিয়ে পড়লাম। বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম রামপ্রসাদের ভিটে। দেখলাম তো, এটা আপনারা আগে দেখেছেন। এবার চলে এলাম নিগমানন্দ সরস্বতীর আশ্রমে, গঙ্গার ধারে। দারুণ পরিবেশ, খুব ভালো লাগলো আশ্রমটা। মোটামুটি আমাদের আজকে বৃহস্পতিবার 16 তারিখে সকালবেলাটা দারুণ কাটাচ্ছি। ভিডিওটা আর বাড়াচ্ছি না। এরকম আরও নতুন কোনো জায়গার খবর নিয়ে আপনাদের সামনে আবার আসব। আপনারা দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। সঙ্গে এভাবেই থাকুন। দক্ষিণ ভারত